নির্বাচন হবে তো, এই প্রশ্ন শুনতে শুনতেই চলে এলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র কয়েকদিন পর ভোটের আমেজে মাতবে দেশ। এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা রকম বিশ্লেষণ, কারা এগিয়ে, কারা পিছিয়ে, বেশি আসন জিতে কারা যাচ্ছে ক্ষমতায়। এইসব নিয়েই আমাদের এই আয়োজন ভোটের অঙ্ক। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। আমরা আজকে আলোচনা করব পঞ্চগড় এক আসন নিয়ে। এই আসনে কার কী অবস্থা, কে জিততে পারে, কে হারতে পারে। পঞ্চগড় এক আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। কারণ এটি বাংলাদেশের 1 নম্বর আসন, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের প্রথম আসন। এই আসনটি একটি ভিআইপি আসন এই কারণে যে এখান থেকে যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠিত হয়েছেন। বিএনপির সিনিয়র নেতা মির্জা গোলাম হাফিজ একসময় এই আসনের এমপি ছিলেন। তিনি 1979 অর্থাৎ দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার ছিলেন। এই আসন থেকেই পরবর্তীতে নির্বাচিত হন বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনিও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হয়েছিলেন। একইভাবে মির্জা গোলাম হাফিজ বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। পরবর্তীতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারও একসময় বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। অর্থাৎ এই আসন থেকে যারাই জিতেছেন তাদের মধ্যে অনেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই কারণে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই আসনটি নিয়ে আজকে আলোচনা করব যে আগামী নির্বাচনে অর্থাৎ 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনটি জিতে কার দখলে যেতে পারে। আমরা শুরুতেই দেখে নিব 1991 থেকে 2008 সালের এই 4টি নির্বাচনে, যে 4টি নির্বাচন বাংলাদেশে মোটামুটি সব সময়ের জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত। এই 4টি নির্বাচনে পঞ্চগড় এক আসনে কার কী অবস্থা ছিল। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আমরা আলোচনা শুরু করব। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে 1991 সালে এই আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির মির্জা গোলাম হাফিজ। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 48,678 ভোট, মোট ভোটের 39.8%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সিরাজুল ইসলাম। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছিলেন 38,604 ভোট, অর্থাৎ মোট ভোটের 31.5%। মির্জা গোলাম হাফিজ সাহেব 1991 সালের পরে এখানে আর মনোনয়ন পাননি। এরপরে তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পঞ্চগড় এক আসনে 57,433 ভোট পেয়ে, অর্থাৎ মোট ভোটের 35.4% ভোট পেয়ে এখানে তিনি নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 48,012 ভোট, অর্থাৎ মোট ভোটের 29.6%। এরপরে 2001 সালের নির্বাচনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আবারও এখানে বিএনপির হয়ে নির্বাচন করেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পান 81,702 ভোট, 39.9%, অর্থাৎ মোট ভোটের প্রায় 40%। আওয়ামী লীগের প্রার্থী, আগের যিনি প্রার্থী ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে 70,164 ভোট পেয়ে, অর্থাৎ মোট ভোটের 34.3% পেলেও তিনি পরাজিত হন। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রথমবারের মতো পঞ্চগড় এক আসনে বিজয়ী হয় এবং এখানে আওয়ামী লীগের প্রার্থী তখন পরিবর্তন হয়ে মোজাহারুল হক প্রধান, তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে 1,56,550 ভোট, অর্থাৎ মোট ভোটের 58.7% পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আগের 2 বারের এমপি জমির উদ্দিন সরকার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 1,07,726 ভোট, অর্থাৎ মোট ভোটের 40.4%। তো আমরা দেখতে পাচ্ছি যে 1991 থেকে 2008-এর যে 4টি নির্বাচন, 2008 সালে আওয়ামী লীগ প্রথমবারের মতো নির্বাচিত হয় এবং এখানে মানে অবাক হওয়ার বিষয় হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রায় কিন্তু 59% ভোট এখানে পেয়েছিল এই পঞ্চগড় এক আসনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টি দলেরই কিন্তু এখানে ভোট বেড়েছিল। এইটা একটা বিশেষ কারণ হচ্ছে যে
আগের যে দুইটি নির্বাচন 1996 এবং 2001 সালে এখানে জাতীয় নেতা শফিউল আলম প্রধান, যিনি জাগপার প্রধান ছিলেন, তিনি এই আসন থেকে জাতীয় পার্টির সাথে জোট করে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং একটি নির্বাচনে তিনি 38,000 1996 সালে এবং 2001 সালে তিনি 50,000-এর উপরে ভোট পেয়েছিলেন। তো 2008 সালে শফিউল আলম প্রধান এখানে প্রার্থী হননি এবং জাতীয় পার্টির শক্তিশালী কোনো প্রার্থী না থাকায় কিন্তু সে যে শফিউল আলম প্রধানের 50,000 ভোট, সেই ভোটটি কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির বাক্সে যায় এবং সেই কারণে দুই দলেরই কিন্তু এখানে ভোট বেড়েছিল এবং আওয়ামী লীগ এই আসনে প্রথমবারের মতো 2008 সালে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন ব্যাপকভাবে বিতর্কিত, সেখানে সেটির খুব বেশি আমরা বিশ্লেষণে যাচ্ছি না, তবে পরবর্তীতে আলোচনার ক্ষেত্রে আমাদের সেইগুলোর কিছু সূত্র বা কিছু রেফারেন্স আমাদের আলোচনায় আসতে পারে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। আমরা এই 4টি নির্বাচনের পরে আমরা এবারে দেখব যে 2026 সালের অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই পঞ্চগড় 1 আসনের সার্বিক অবস্থাটা কি। আমরা পরিসংখ্যান শুরুতেই দেখে নিব যে 2026 সালে এই নির্বাচনে পঞ্চগড় 1 আসনে মোট ভোটার সংখ্যা 4,58,807। এর মধ্যে নারী ভোটার সংখ্যা 2,30,298 ভোট এবং পুরুষ ভোটার সংখ্যা 2,28,508। এছাড়া একটি হিজড়া ভোট রয়েছে, অর্থাৎ এই আসনটিতে কিন্তু পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। আমরা এখন দেখব যে পঞ্চগড় 1 আসনে কারা প্রার্থী এবং কাদের বিজয়ের সম্ভাবনা বা কারা কি অবস্থা, কে এগিয়ে কে পিছিয়ে, আমরা এটি দেখার চেষ্টা করব। পঞ্চগড় 1 আসনে অর্থাৎ বাংলাদেশের যেটি আসন নাম্বার 1 জাতীয় সংসদের, সেই আসনে এবারের নির্বাচনে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে যাদের নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নওশাদ জমির। এই নওশাদ জমির এখান থেকে যিনি ইতিপূর্বে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন, একসময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে, উনি নিজেও ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আরেকজন আলোচিত প্রার্থী, সারা দেশেই আলোচিত, এই 24-এর যে গণ অভ্যুত্থানের অন্যতম আলোচিত ছাত্রনেতা সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক, তিনি দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় 1 আসন থেকে এনসিপির শাপলা-কলি প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। আরেকজন এখানে আলোচিত প্রার্থী নাজমুল হক প্রধান, তিনি বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি এই আসনে কিন্তু মোটর গাড়ি, তার দলের প্রতীক মোটর গাড়ি নিয়ে নির্বাচন করছেন এবং 2014 সালে এই নাজমুল হক প্রধান এই পঞ্চগড় 1 আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি সেই নির্বাচনে এই পঞ্চগড় 1 আসনে তখন তিনি জাসদের সাথে হাসানুল হক ইনুর জাসদের একজন নেতা ছিলেন এবং ওই নির্বাচনে পঞ্চগড় 1 আসন আওয়ামী লীগ জাসদের যে জোট, সেখানে কিন্তু নাজমুল হক প্রধানকে মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগ সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে সেখানে সমর্থন দিয়েছিলেন এবং নাজমুল হক প্রধান এক ধরনের বিদ্রোহ করে তার দলীয় প্রতীক মশাল প্রতীক নিয়ে সেই সময়ে তিনি পঞ্চগড় 1 আসনে তখন নির্বাচন করেছিলেন এবং 2014 সালের নির্বাচনটি সারা দেশে কিন্তু একতরফা অথবা ভোটারবিহীন কিংবা 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও পঞ্চগড় 1 সহ কয়েকটি আসনে কিন্তু সেই নির্বাচনেও একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে এই নাজমুল হক প্রধান কিন্তু সেই নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং তিনি সেই নির্বাচনে প্রায় 46,000 ভোট পেয়েছিলেন। তো সেই কারণে নাজমুল হক প্রধানের পঞ্চগড়ে একটি পরিচিতি রয়েছে এবং তার কিন্তু একটি ভোট ব্যাংকও রয়েছে বলে আমরা ধারণা করতে পারি। সেই কারণে আমরা মনে করি যে এই নির্বাচনে তিনি একজন আলোচিত প্রার্থী। তবে সার্বিকভাবে পঞ্চগড় 1 আসনের যে অবস্থা এই মুহূর্তে, সেখানে মোহাম্মদ নওশাদ জমির এবং সার্জিস আলমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা এখন পর্যন্ত আমরা আভাস পাচ্ছি। এখানে মূল যেটি ফ্যাক্টর আমরা দেখলাম আগের নির্বাচনগুলোর যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী এই পঞ্চগড় 1 আসনে কিন্তু বিএনপির একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে এবং তারা পরপর কিন্তু 3টি নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং
2008 সালের নির্বাচনে পরাজিত হলেও কিন্তু 1 লক্ষের উপরে কিন্তু সেখানে ভোট পেয়েছেন। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে 2018 সালের নির্বাচনে, যে নির্বাচনে বিএনপি সহ সবগুলো দল যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং রাতের ভোটের নির্বাচন বলে যে নির্বাচনটি পরিচিতি পেয়েছে, সেই নির্বাচনেও কিন্তু বিএনপির প্রার্থী হিসাবে নওশাদ জমির পঞ্চগড় 1 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এবং সেই নির্বাচনে যে রাতে ভোট হয়ে যাওয়ার পরও কিন্তু তিনি 1,32,000 ভোট কিন্তু সেই নির্বাচনে পেয়েছিলেন। অর্থাৎ এই সবের মধ্য দিয়ে প্রমাণ করে যে পঞ্চগড় 1 আসনটিতে কিন্তু বিএনপির একটা অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। সুতরাং সেই অবস্থানটি তার জন্য কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ব্যারিস্টার নওশাদ জমির একজন অত্যন্ত বিনয়ী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত, এবং তাকে নিয়ে কোনো ধরনের বিতর্ক এখন পর্যন্ত শোনা যায়নি। তার গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক, সেটা ভোটের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হবে। অন্যদিকে সার্জিস আলম যেই জোটের প্রার্থী, তিনি এনসিপির নেতা হলেও জামায়াত ইসলামের সাথে কিন্তু তারা একটি জোটবদ্ধভাবে এই নির্বাচনটি করছে 11 দলীয় জোটের। এবং তার শাপলাকলি প্রতীক গণঅভ্যুত্থানের পর সারা দেশে সার্জিস আলমের যে পরিচিতি এবং জামায়াত ইসলামের সাংগঠনিক অবস্থা, এনসিপির সাংগঠনিক অবস্থা, অন্যান্য ইসলামী দলগুলো তাদের সাথে আছে, সেই জায়গায়ও পঞ্চগড়ে কিন্তু একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই সার্জিস আলম কিন্তু বড় ধরনের একটা ভোট ব্যাংক তাদের রয়েছে। এবং তিনি কিন্তু সেখানে মোহাম্মদ নওশাদ জমিরকে কিন্তু ভালোভাবেই কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন এবং ভোটের মাঠে কিন্তু তিনি সরব রয়েছেন। সেই সঙ্গে আমরা দেখি যে এই আসনটিতে জামাতের একটা ভোট রয়েছে, যদিও তারা 1991 সালের পর ওইভাবে তারা কিন্তু এই মানে দলীয়ভাবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তারা নির্বাচন করেনি। 91 সালে জামাতের একজন প্রার্থী ছিলেন এবং তিনি এই আসনে কিন্তু তখন 16,000 ভোট পেয়েছিলেন। কিন্তু 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে সারা দেশেই জামায়াত ইসলামের যে রাজনৈতিক শক্তি বেড়েছে বলে আমরা দৃশ্যমানভাবে দেখতে পাচ্ছি, সেইটার প্রভাব কিন্তু সার্জিস আলমের ভোটের বাক্সে পড়তে পারে। এই আসনে সারা দেশের মতো আরেকটি ফ্যাক্টর কাজ করবে। আমরা 91 থেকে 2008-এর নির্বাচনের যে পরিসংখ্যানটি দেখলাম, সেখানে এই আসনে সেই সময়ে আওয়ামী লীগের 35 থেকে 50 পর্যন্ত বা 58% একটি নির্বাচনে দেখেছি ভোট পেয়েছে, যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক সেখানে আছে। তো এই নির্বাচনে তারা আসলে আওয়ামী লীগের এই ভোটাররা তারা কতটা ভোট দিতে যাবে এবং তারা কার পক্ষে অবস্থান নেবে সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এখানে নাজমুল হক প্রধান একসময় আওয়ামী লীগের জোটের হাসানুল হক নূর জাসদের সাথে ছিলেন এবং তিনি 2014 সালের এমপি ছিলেন। যদিও তিনি পরবর্তীতে আওয়ামী লীগের বিরোধিতা করে সেই জোট থেকে বেরিয়ে এসে জাসদ ভেঙে বাংলাদেশ জাসদ তারা প্রতিষ্ঠা করেছিলেন, তারপরও একজন মুক্তিযুদ্ধের সপক্ষের প্রার্থী হিসাবে আওয়ামী লীগের ভোট ব্যাংকগুলো তিনি টানতে পারবেন কিনা সেটার উপরও কিন্তু তার ভোটের ফলাফল অনেকটা নির্ভর করে। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু এই মোহাম্মদ নওশাদ জমির বা সার্জিস আলমকে নাজমুল হক প্রধানও কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। এই হলো সার্বিকভাবে পঞ্চগড় 1 আসনের অবস্থা এবং ভোটের এই সার্বিক হিসাবে 3টি ফ্যাক্টরের কথা আমরা আলোচনা করলাম। একটি হচ্ছে বিএনপির ভোট ব্যাংক, একটি হচ্ছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত এবং এনসিপি জোটের যে উত্থান সেটার একটি প্রভাব, এবং তৃতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেখানে রয়েছে তাদের যে ভূমিকা, সেটা মিলিয়ে এই 3টি ফ্যাক্টর মিলিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি পঞ্চগড় 1 আসনের আসলে ফলাফল কি হবে সেটা নির্ভর করছে। তবে এই মুহূর্তে সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নওশাদ জমির বিএনপির ধানের শীষের প্রার্থী সাংগঠনিক অবস্থা এবং সার্বিক রেকর্ডের বিচারে তিনি কিছুটা এগিয়ে আছেন। তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সার্জিস আলম। এই 2 প্রার্থীর মধ্যেই হয়তোবা এই আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং সেক্ষেত্রে আমি যে ফ্যাক্টরগুলোর কথা বললাম সেটা যদি একটু এদিক সেদিক হয়, সেখানে নাজমুল হক প্রধান কিছুটা এগিয়ে হয়তো ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এখানে হতে পারে। হচ্ছে পঞ্চগড় 1 আসনের সার্বিক অবস্থা। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের পরে আমরা আসলে মিলিয়ে দেখতে পারবো আমাদের যে আমরা ভবিষ্যৎবাণীটি করলাম সেটা আসলে কতটা বাস্তবসম্মত হচ্ছে। আমরা আশা করব যে তখন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা আগামী 12ই ফেব্রুয়ারির ভোটের আগ পর্যন্ত আমরা বাংলাদেশের বিভিন্ন আসন নিয়ে এই ভোটের অঙ্ক আমরা কষতেই থাকবো এবং সেখানে কার কী অবস্থা আমরা দেখতে পারবো। তো দর্শক, আগামী পর্বে পঞ্চগড়ের আরেকটি আসন, পঞ্চগড় 2 আসন নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সেই সঙ্গে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে এবং আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।